বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছেন। রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয় মূলত। বিদেশে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার একটা নেতৃত্ব আমরা লক্ষ্য করেছি এবং বিএনপির মতো একটা দলকে, বিশেষ করে ১৪ সালের ভোটারবিহীন নির্বাচন বর্জন করা, ১৪ পর ১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ এবং ২৪-এর নির্বাচনে অংশগ্রহণ না করা এবং এর মাঝখানের যে সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনে এক তো হচ্ছে তার দলের ভূমিকা, দ্বিতীয়ত হচ্ছে যে ২৪-এর বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে ২০২২ সাল থেকেই যে ৪২টি রাজনৈতিক দল ও জোটের যে যুগপৎ আন্দোলন সংগ্রাম ছিল, সেখানে কার্যত বিএনপি নেতৃত্ব দিয়েছে বা প্রধান সমন্বয়টা করেছে। এবং এর পেছনে অবশ্যই দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ভূমিকা রেখেছেন, কিন্তু মূল ভূমিকাটা পালন করেছেন দেশের বাইরে থেকেও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আন্দোলন সংগ্রাম, ৩১ দফা, বিভিন্ন ইস্যুতে ওনার সাথে আমাদের একাধিকবার ভার্চুয়ালি কথা হয়েছে। অত্যন্ত সুন্দর সাবলীলভাবে আমাদের কথা শুনেছেন, তার কথা চিন্তাভাবনা শেয়ার করেছেন এবং সর্বশেষ তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, যার মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসবে। কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের সহযোগিতা ছাড়া সরকারের স্থিতিশীলতা আনায়ন কিংবা আগামীতে একটা ভালো নির্বাচন করা সেটি সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে যদি জনাব তারেক রহমান দেশের বাইরে থাকতেন এবং নির্বাচনে এখানে তার দল পার্টিসিপেট করতো, সেটা অনেক ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট, জটিল পরিস্থিতি তৈরি হতো। তো সেই জায়গা থেকে ওনার দেশে আসাটা খুব জরুরি ছিল। উনি দেশে এসেছেন এবং দেশে এসে এয়ারপোর্ট থেকে এই সমাবেশের মঞ্চে তার যে দৃষ্টিভঙ্গি এবং তার যে অ্যাপ্রোচ, সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখি। যে তিনি এয়ারপোর্ট থেকে দেখবেন যে তার জন্য যে বিশেষ গাড়ি রাখা হয়েছিল, সেই গাড়িতে না চড়ে তিনি কিন্তু একটি বাসে চড়েছিলেন বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে, স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে। এবং মঞ্চে এসে তিনি মঞ্চে শরিক দল প্রথমে আমার সাথেই মঞ্চে কর্মবর্ধন করেছেন, কুশল বিনিময় করেছেন। প্রথম তো সবার সাথে ঘুরে ঘুরে করেছেন, আবার বক্তব্য শেষ করে দ্বিতীয় দফায়ও মোটামুটি সবার সাথে একটু কথাবার্তা বলেছেন। নেতাকর্মীদের ভিড়ে মঞ্চে আমরা পাশে দাঁড়ানো ছিলাম, সেখানে আমাদের সাথেও ইনফর্মাল কথাবার্তা বলেছেন। এবং একটা লক্ষণীয় বিষয় ছিল যে তার জন্য একটা আলাদা চেয়ার রাখা হয়েছিল, সেই চেয়ারটাও তিনি সরিয়ে ফেলেছেন। অর্থাৎ এই আমাদের দেশের যে গতানুগতিক রাজনীতির যে ট্রেন্ড, ধরেন নেতাকে একটা রাজকীয় আসন বা তার প্রতি যে একটা রাজকীয় জেস্চার, দৃষ্টিভঙ্গি অনেকের থাকে, আমরা যেটা তরুণরা বলছি যে বাংলাদেশের এই প্রথাগত রাজনীতির পরিবর্তন ঘটাতে হবে। এবং সেটা আমার মনে হচ্ছে যে উনি কিছুটা উপলব্ধি করতে পারছেন এবং তিনি আসলে সেই তরুণদের চিন্তা ভাবনাকে ধারণ করেই বোধহয় আগাচ্ছেন। যেমনিভাবে তার এই ভাষণের সময় তিনি মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত ভাষণ এবং উক্তির মতো তিনি বলেছেন যে যে মার্টিন লুথার কিংয়ের ছিল আই হ্যাভ এ ড্রিম, আর আমরা বলতে পারি যে উই হ্যাভ এ প্ল্যান। সো এবং এটা ঠিক যে লন্ডনে এত বছর থাকার ফলে একটা সভ্য দেশ, উন্নত দেশ, সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিশেষ করে এই ১৭ বছর তো তিনি সেখানে থেকেছেন, এই কৃষ্টি কালচার এটা কিছুটা তিনি রপ্ত করতে পেরেছেন এবং এর মধ্যে দিয়ে হয়তো বাংলাদেশকে আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তিনি ভালো কিছু দিতে পারবেন। এবং তার কথাবার্তা, দৃষ্টিভঙ্গিতে এবং তার কথাবার্তায় আমরা আসলে সেটার একটা বিষয় আমরা উপলব্ধি করতে পেরেছি। এবং এই একটা ঐতিহাসিক মুহূর্ত, যেটা তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী এয়ারপোর্ট থেকে ৩০০ ফিটে লোকে লোকারণ্য, সেই জায়গায় এরকম একটা মঞ্চে তিনি প্রথমে এসে তার দলীয় নেতাকর্মীদের সাথে দেখা করবেন, বা ধরেন দলের অনেক সিনিয়র না হলে জুনিয়র হলেও তাদের ডেডিকেশন আছে। ১৭ বছরে এই দলটি আন্দোলন সংগ্রাম করে টিকে ছিল, এই টিকে থাকতে গিয়ে অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, জীবন দিয়েছে, গুম হয়েছে। সেক্ষেত্রে তাদেরকেও সম্মান জানানোটা, কাছে টানাটাও কিন্তু ওনার জন্য একটা চাহিদা আছে বা চাপ আছে।
তো তারপরেও যুগপৎ আন্দোলনের শরিক এখানে যে শুধুমাত্র ধরেন আলোচিত 2-4 জন ব্যক্তিত্ব বা নেতা তাদেরকে মঞ্চে রেখেছে এইটা না, একেবারে ছোট বড় সব দলগুলোর নেতাদেরকে ওই মঞ্চে রেখেছেন। এবং বিএনপির সিনিয়র নেতারা অনেকে বাম পাশে মঞ্চের নিচে বসেছেন, অনেকে ডান পাশে বসেছেন। মঞ্চে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আপনার স্থায়ী কমিটির সদস্যরা, এর বাইরে শুধু টুকু ভাই, আপনার সুলতান সালাউদ্দিন টুকু যুগ্ম মহাসচিব এবং যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি ওনারা দুজন উপস্থাপনা করেছেন, এই 2জন মঞ্চে ছিল, আর কোনো বিএনপির নেতারা মঞ্চে ছিল না। তো এইটা তারেক রহমানের কিন্তু একটা বার্তা, অর্থাৎ যে নেতার পিছনে ঘুরঘুর করা কিংবা সোয়াপের রাজনীতি এটা তিনি করতে চাচ্ছেন না, এটা তার নেতাকর্মীদের কিন্তু একটা পরিষ্কার বার্তা দিয়েছেন যে তিনি 300 আসনের প্রায় সবগুলোতে মনোনয়ন দিয়েছেন। আপনার ওই সমাবেশেও কিন্তু 300 আসনের এমপি প্রার্থীরা ছিল, অনেক সম্ভাব্য মন্ত্রী তারাও ছিল, তারা কিন্তু অনেক ওই রাস্তায় জনগণের সাথেই কিন্তু বসেছেন বা সেখানে অবস্থান নিয়েছেন। সেদিক থেকে জোটের সঙ্গীদেরকে, এমনকি যাদেরকে জোটের সিট দিতে পারেন নাই তাদেরকেও মঞ্চের একেবারে সামনের সারিতে বসিয়েছেন। তো এটা তাদের একটা কমিটমেন্টের ইতিবাচক আমি দিক দেখি, যে তারা বলেছেন যে যদি হচ্ছে সিট ছেড়ে দেই, কিছু সিট অন্যরা নিয়ে নিতে পারে। সেই জায়গা থেকে এইবার যেহেতু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে আপনার জোট করলে ভোট করতে হচ্ছে নিজের মার্কায়, সেই বিবেচনায় আমরা অনেককে সিট দিতে পারতেছি না। কিন্তু আমরা সরকারে গেলে আপার হাউস আছে, সংরক্ষিত নারী আসন আছে এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমরা আমাদের আন্দোলনের সঙ্গীদের মূল্যায়ন করব। সেই কথার সাথে কাজের কিছুটা মিল দেখা যাচ্ছে এবং আমরা আশাবাদী যে অন্তত আগামীতে বিএনপি যেই ঘোষণাটা দিয়েছিল যে তারা এই গণ অভ্যুত্থানের পূর্বেও গণ অভ্যুত্থানের পরেও যে বিএনপি আন্দোলনের সঙ্গীদের নিয়ে জাতীয় সরকার করবে, সেই জাতীয় সরকারের মধ্যে দিয়ে বাংলাদেশকে একটা সঠিক ট্র্যাকে তুলে এগিয়ে নেবেন। আচ্ছা, এখন বিষয়টা হলো